বাঙালিয়ানা চায়না সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিস্ফোরক ফোন কল ফাঁস, টাকার বিনিময়ে জামিন প্রস্তাব দিতেন প্রসিকিউটর। দেশে ৩৬ বছর নারী নেতৃত্বাধীন সরকার থাকলেও হয়নি সত্যিকারের ক্ষমতায়ন, কোনো দলই উঠে আসছে না সত্যিকারের নারী নেতৃত্ব। জঙ্গল সলিমপুর যেন বাস্তবের মির্জাপুর। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন অগ্নিঝরা মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ 10ই মার্চ 1971 বুধবার। আগের দিন পল্টন ময়দানে ন্যাপ প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর শেখ মুজিবের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থনের প্রতিফলন দেখা যায় বামপন্থীদের মাঝে। স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হয়। শেখ মুজিবুর রহমান ঘোষিত অসহযোগ আন্দোলনের কর্মসূচি অনুযায়ী 10ম দিনেও সচিবালয় সহ সারা দেশে সকল সরকারি ও আধা সরকারি অফিস, হাইকোর্ট, জেলা কোর্ট প্রভৃতিতে সর্বাত্মক হরতাল পালিত হয়। ঘরে ঘরে লাল সবুজের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা উঠতে থাকে। এদিন রাজারবাগ পুলিশ লাইন, বিভিন্ন থানা ভবন, হাইকোর্ট, এমনকি প্রধান বিচারপতির বাসভবনেও এ পতাকা উঠতে দেখা যায়। সকালে শেখ মুজিবুর রহমান স্বীয় বাসভবনে একদল বিদেশি সাংবাদিকের সাথে সাক্ষাৎকার বৈঠকে মিলিত হন। এ সময় তিনি বলেন, 7 কোটি বাঙালি আজ নিজেদের অধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন। যে কোনো মূল্যে তারা এই অধিকার আদায়ে দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি বলেন, বাঙালি অনেক রক্ত দিয়েছে, এবার আমরা এই রক্ত দেওয়ার পালা শেষ করতে চাই। বিকেলে ওয়ালিপন্থী ন্যাপের উদ্যোগে শোষণমুক্ত স্বাধীন বাংলার দাবিতে ঢাকা নিউ মার্কেট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক মোজাফর আহমেদ সভাপতিত্ব করেন। নিউ ইয়র্কে প্রবাসী বাঙালি ছাত্ররা জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। ছাত্ররা নিরস্ত্র বাঙালি হত্যা বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে মহাসচিব হান্টের কাছে স্মারকলিপি পেশ করে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জন জহুরুল হক হল প্রাঙ্গণে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওই কর্মী সভায় ছাত্রলীগ ও ডাকসু নেতৃবৃন্দ স্বাক্ষরিত স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের এক বিবৃতিতে বাঙালি সৈন্য, ইপিআর ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি পাকিস্তানি উপনিবেশবাদী সরকারের সাথে সহযোগিতা না করার আবেদন জানানো হয়। ঢাকায় শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের জনগণের নামে আমি যে নির্দেশ দিয়েছি, সচিবালয় সহ সরকারি ও আধা সরকারি অফিস, আদালত, রেলওয়ে ও বন্দরগুলোতে তা পালিত হচ্ছে। বঙ্গবন্ধু তার বিবৃতিতে আরও বলেন, ক্ষমতাসীন চক্র প্রতিহিংসাপরায়ণ মনোবৃত্তি নিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত। সামরিক সজ্জা অব্যাহত রেখে বাংলার বুকে এক জরুরি অবস্থা কায়েম রাখার প্রয়াসী। করাচিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে ন্যাপ প্রধান ওয়ালি খান বলেন, তিনি বঙ্গবন্ধুর সাথে মতবিনিময়ের জন্য 13 মার্চ ঢাকায় আসবেন। তিনি সাংবাদিকদের বলেন, ক্ষমতা যাতে হস্তান্তর করা যায় সেজন্য আগে আমাদের শাসনতন্ত্র প্রণয়নের চেষ্টা করতে হবে। নারায়ণগঞ্জ কারাগার থেকে 40 জন বন্দী পলায়ন করে। অসহযোগ আন্দোলনের শুরু থেকে বেতার, টেলিভিশন, চলচ্চিত্র সব মাধ্যমের শিল্পীরাই আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত রেখেছিলেন। এদিন বিক্ষুব্ধ শিল্পী সমাজের ব্যানারে তারা এক বিক্ষোভ মিছিল বের করেন। এদিন পাকিস্তানি জান্তা নিয়ন্ত্রিত বাংলা সংবাদপত্র দৈনিক পাকিস্তান নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে দ্বিতীয় দিনের মতো সম্পাদকীয় প্রকাশ করে, যার শিরোনাম ছিল আর দেরি নয়। এছাড়া দি পিপল পত্রিকায় পূর্ব পাকিস্তানের রক্তপাতের জন্য ভুট্টোকে দায়ী করে লেখে, বাঙালির রক্তপাতের জন্য ভুট্টো দায়ী। জহুর আহমেদ চৌধুরী, এম.আর. সিদ্দিক, এম.এ. হান্নান, এম.এ. মান্নান, সিরাজুল ইসলাম চৌধুরী, মৌলভী সৈয়দ আহমেদ, এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী প্রমুখের নেতৃত্বে চট্টগ্রাম সংগ্রাম পরিষদ গঠিত হয়।
কেন্দ্রীয় কমিটি থেকে আসা যে কোনো সিদ্ধান্ত চট্টগ্রামে বাস্তবায়নের সংকল্প ব্যক্ত করে চট্টগ্রাম সংগ্রাম পরিষদ। অধ্যাপক মমতাজ উদ্দিন লিখিত এবারের সংগ্রাম নাটকের মহড়া দেয় চট্টগ্রাম শিল্প সাহিত্য পরিষদের শিল্পীরা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আওয়ামী লীগের কারাবন্দী একজন সাবেক রাজনীতিককে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে 1 কোটি টাকা চেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিং এমন তথ্য পাওয়া গেছে। রেকর্ডিংগুলো সংগ্রহ করেছে প্রথম আলো ও নেট্রো নিউজ। রেকর্ডিংগুলো চট্টগ্রাম 6 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটরদের একজনের কথোপকথন রয়েছে। এই প্রসিকিউটরের নাম মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। জামিনের বিষয়ে তিনি এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছেন। রেকর্ড করা হোয়াটসঅ্যাপ কলগুলোর একটিতে ফজলে করিম চৌধুরীর পরিবারের এক সদস্যকে আগের একটি আলাপের কথা স্মরণ করিয়ে দিয়ে সাইমুম রেজা তালুকদারের বলতে শোনা যায়, শেষ পর্যন্ত তিনি যদি ফজলে করিম চৌধুরীকে বের করতে পারেন তখন একটি বেশ ভালো অ্যামাউন্টের বিষয় থাকবে। তিনি বলেন, আমি 1 crore কথা বলেছিলাম। 1 কোটি টাকা থেকে সাইমুম রেজা তালুকদার অগ্রিম 10 লাখ টাকা দেওয়ার জন্য বলেন। তিনি বলেন, যদি 10 লাখের মতো অগ্রিম দেওয়া যায় তাহলে খুব ভালো হয় নগদে। ফজলে করিম চৌধুরীর পরিবারের একজন সদস্য জানান, তাদের পরিবারের পক্ষ থেকে নতুন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে সাইমুম রেজা তালুকদারের কথোপকথনের কয়েকটি রেকর্ডিং দেওয়া হয়। এরপর ফজলে করিম চৌধুরীর পরিবারকে সাইমুম রেজা তালুকদার বলেন যে মন্ত্রী তাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন। সাইমুম রেজা তালুকদার পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকার নাগরিক সমাজে পরিচিত মুখ। ইন্টারনেট গভর্নেন্স ও সিকিউরিটি বিশেষজ্ঞ হলেও আইসিটিতে নিয়োগ পাওয়ার আগে তার মামলা পরিচালনার অভিজ্ঞতা খুব কম ছিল। একই কথোপকথনের সময় সাইমুম রেজা মামলার বিষয়ে প্রসিকিউশনের ভেতরের সাজাগুলো নিয়েও আলোচনা করেন। তিনি ইঙ্গিত দেন যে তদন্তকারীরা প্রমাণ খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। যেহেতু পুলিশ কিছুই পাচ্ছে না, এখন বড় বড় কয়েকজন দিয়ে ওরা এটা করতে চায়। অবশ্যই তারা তাকে ফাঁসাতে চায়, ফজলে করিম সাহেবকে ফাঁসাতে চায়। গত বছরের 18 ডিসেম্বর ফজলে করিমের পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে দেখা করেন এবং অর্থ চাওয়ার অভিযোগের বিষয়টি জানান। পরিবারের সদস্যদের দাবি, 10 ডিসেম্বরের কথোপকথনের সেই রেকর্ডিংটি তারা তাজুল ইসলামকে শুনিয়েছিলেন, তবে তাকে কোনো কপি দেননি। এরপর সাইমুম রেজাকে ফজলে করিমের মামলা থেকে সরিয়ে দেওয়া হয়, যদিও তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কর্মরত রয়েছেন। বাংলাদেশের গত 3 দশকের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার টানা 36 বছরের নেতৃত্ব বিশ্বমঞ্চের নারী জাগরণের এক বিরল উদাহরণ। তবে 2026 সালের নির্বাচনের পরিসংখ্যান বলছে, শীর্ষ পর্যায়ে নারী থাকলেও তৃণমূল ও নীতি নির্ধারণী কাঠামোতে বৈষম্য এখনও প্রকট। দুই নেত্রীর আমলে নারী শিক্ষা, উপবৃত্তি, ক্ষুদ্র ঋণ এবং সরকারি চাকরিতে কোটার মাধ্যমে নারীরা আর্থসামাজিকভাবে এগিয়েছেন। বিশেষ করে এসিড অপরাধ দমন আইন ও জাতীয় নারী উন্নয়ন নীতি নারীর নিরাপত্তায় মাইলফলক হিসেবে বিবেচিত। বাংলাদেশের ভোটার তালিকায় প্রায় অর্ধেক বা 49.27% নারী হওয়া সত্ত্বেও এবারের নির্বাচনে নারী প্রার্থীর হার মাত্র 4% কাছাকাছি, আর জয়ী হয়েছেন মাত্র 7 জন। সরাসরি নির্বাচনে নারীর অংশগ্রহণ এখনও দলীয় মনোনয়ন প্রক্রিয়ার পুরুষতান্ত্রিকতা, নির্বাচনী ব্যয় এবং রাজনৈতিক সহিংসতার কাছে জিম্মি। দলগুলোতে 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার আইনে বাধ্যবাধকতা এখনও কাগজে কলমে সীমাবদ্ধ। বিশ্লেষকদের মতে 2026 সালের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বাধ্যতামূলক নারী কোটা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা না গেলে নারী ক্ষমতায় কাঠামোগত জায়গা থেকে বাস্তবে রূপান্তরিত হওয়া কঠিন হবে। বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে সমাজতান্ত্রিক দলগুলোর আদর্শ নারী পুরুষের সম অধিকার ও শ্রেণীর বিলোপ, কিন্তু বাস্তবে তার প্রতিফলন কতখানি, এই বিষয়ে বাঙালিয়ানার সঙ্গে কথা হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে। বাংলাদেশের মূলধারার রাজনীতিতে নারীর নেতৃত্ব বলতে সাধারণত নির্দিষ্ট কয়েকটি পরিবারের উত্তরাধিকারকে বোঝানো হয়, কিন্তু তৃণমূল থেকে বা আদর্শিক লড়াইয়ের মাধ্যমে নারী নেতৃত্ব উঠে আসার পথটি কেন এখনও রুদ্ধ? এটা কেন? এমন প্রশ্নের জবাবে মুজাহিদুল ইসলাম সেলিম বাঙালিয়ানাকে বলেন, এবং এইটা চলছে, আজকে নতুন না, এটা শত শত হাজার হাজার বছর ধরে পুরুষ শাসিত সমাজে নারী সমাজের প্রতি যে সামাজিক অবিচার, বৈষম্য, তারই ফলশ্রুতিতে এখনো পর্যন্ত হয়তো কিছু কিছু অধিকারের চেষ্টা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই আকাঙ্ক্ষিত সমান মর্যাদা এবং সমান অধিকার সেটা আমরা করতে পারিনি। এবং সেই ক্ষেত্রে যেহেতু এটা গোটা সমাজের একটা রুগ্নতা, অসুস্থতা, স্বয়ং গোটা সমাজে যদি আমরা রূপান্তর না করতে পারি, আমরা কিন্তু আকাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবো না। যেটা দেখানো হয় সেটা হলো
কতগুলো মানে কি বলবো কসমেটিক বা লোক দেখানো কতগুলো সিম্বল দিয়ে মানুষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা হয় যে আমরা তো নারীর অধিকার কি। একটা রাজনৈতিক দল হিসেবে কমিউনিস্ট পার্টি কি মনে করে এই ব্যর্থতা কেবল সামাজিক কাঠামো নাকি দলের অভ্যন্তরীণ সাংগঠনিক প্রক্রিয়ারও? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দলই তো বাস্তবতার বাইরে না, কমিউনিস্ট পার্টিও নয়। কিন্তু কমিউনিস্ট পার্টির বৈশিষ্ট্য হলো তারা এই প্রচলিত বাস্তবতাকে পরিবর্তন করার জন্য সংগ্রাম করে এবং সেটা সফলতা না আসা পর্যন্ত আপনি আলাদা করে একটা আইল্যান্ড, আলাদা একটা দ্বীপে আপনি কিন্তু সেই আদর্শ সমান অধিকার আপনি করতে পারবেন না। তবে এটা আমি স্বীকার করি যে সব জায়গায় সব কমিউনিস্ট বা বামপন্থীরা তাদের এই ব্যাপারে যে একটা দায়িত্ব আছে সেটা সম্পর্কে পুরোপুরি সচেতন হয়ে যে ভূমিকা পালন করে এরকমটা না। আমি খুবই খুশি হতাম যদি সবাই এই ব্যাপারে সচেতন হতো, কিন্তু সেটা সবসময় হয়নি। কিন্তু এটাই আমাদের একটা মানে প্রচেষ্টা সেখানে রাখতে হবে। সুতরাং সমাজের যেটা বিরাজমান সেটা এসে চেপে বসে অন্য সবকিছুর উপরে এবং তার ভেতরে এইসব বামপন্থী দলগুলোর উপরে। আচ্ছা ভাইয়া, এই আরেকটা ব্যাপার, সেটা হয়তো কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে প্রযোজ্য না, সেটা অন্যদের ক্ষেত্রে হয়তো বেশি প্রযোজ্য। সেটা হলো কতগুলো রাজনৈতিক অধিকারের প্রশ্ন বলি বা সামাজিক সুযোগের কথা বলি, যেহেতু সক্ষমতা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের বেশি, সুতরাং এই সক্ষমতাটাকে আগে আদায় করে নেই, এই প্রায়োগিক প্রয়োজনীয়তা থেকে অনেকে নারী সমাজকে বঞ্চিত করে রাখে। তুমি এমপি হইতে পারবে না, তুমি ভোট যাবে কিভাবে, তুমি দাঁড়াও কেন, তুমি থাকো আমার ভিতরে, তুমি ঘরের ভিতরে থাকবে, ছেলেমেয়েদের পড়াশোনা করাও। বললো না জামাতে ইসলাম কয়েকদিন আগে, জামাতে এইভাবে নানাভাবে এইগুলোও কিছু প্রভাব ফেলে। আপনি কি মনে করেন কমিউনিস্ট পার্টির নীতি নির্ধারকরা এখন একজন নারীকে পূর্ণাঙ্গ রাজনৈতিক লিডার হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, সেটা তো আমি কোনোদিন বলিনি। আমি কোনোদিন মনে করি না যে 16 আনা আমি গ্যারান্টি দেবো যে এটা হয়েছে, কিন্তু এটা বলেছি আমি কমিউনিস্ট পার্টি চেষ্টা করে, কর্মীরা নেতা কেন কমিউনিস্ট হিসেবে দেখে এবং সেটা নিজের জীবনেও সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এটা আত্মসংগ্রামের ব্যাপার। আমি এটাতে গ্যারান্টি দিতে পারবো না যে আত্মসংগ্রামে সবাই সফল হয়েছে কিনা, কিন্তু আত্মসংগ্রামটা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করার জন্য কমিউনিস্ট পার্টিতে কতগুলো প্রক্রিয়া। ভবিষ্যতে বাংলাদেশে যদি একটি শক্তিশালী বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হয় তবে সেখানে নারীর অংশগ্রহণ কেবল কোটা বা সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে কি চলবে? সিপিবি কি অদূর ভবিষ্যতে কোনো নারীকে দলের শীর্ষ নেতৃত্বে দেখার মতো পরিবেশ তৈরি করতে পেরেছে নাকি এটি এখনো সুদূর পরাহত? নারীর অধিকার প্রতিষ্ঠা করাটা আমাদের লক্ষ্য অর্জনের জন্য শুধু অপরিহার্যই না, আমাদের লক্ষ্যের সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত। নারী মুক্তি ছাড়া যেমন সমাজতন্ত্র হয় না, সমাজতন্ত্র ছাড়াও নারী মুক্তি হয় না। জি, দারুণ। এইটা ইতিহাসের শিক্ষা। অ্যামাজন প্রাইমের বিখ্যাত ওয়েব সিরিজ মির্জাপুর। এই সিরিজে ফুটে উঠেছে উত্তরপ্রদেশের শহর মির্জাপুরের গল্প, যে শহর চলে একজন অপরাধী কালীন ভাইয়া কেন্দ্র করে। কালীন বা কার্পেটের আড়ালে যিনি চালান এক ভয়ঙ্কর অপরাধ চক্র, প্রকাশ্যে যিনি হকার ব্যবহার করে অস্ত্র বিক্রি করেন। তার বিপুল প্রভাব আমরা দেখি স্থানীয় এমনকি আঞ্চলিক রাজনীতিতেও। প্রায় কাছাকাছি গল্প জঙ্গল সলিমপুরেরও। অবশ্য মাফিয়া চক্রে আজ সেখানে তেমন জঙ্গল নেই, তবে তাৎপর্যপূর্ণ নামটা আছে, কারণ সেখানে এখনও চলে অন্তত 9ই মার্চ পর্যন্ত চলেছে জঙ্গলের আইন। 90-এর দশকে সন্ত্রাসী আলী আক্কাস জঙ্গল সলিমপুরে পাহাড় কেটে বসতি শুরু করেন।
দখল ধরে রাখতে গড়ে তোলেন নিজস্ব বাহিনী। এলাকাটি দুর্গম পাহাড়ে হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে যেতে পারত না। এই সুযোগে নিম্ন আয়ের লোকজনের কাছে পাহাড়ি খাস জায়গা বিক্রি শুরু করে আক্কাসের বাহিনী। প্লট বিক্রির টাকা ও পাহাড় দখল নিয়ে একসময় বাহিনীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। এর মধ্যেই র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান আক্কাস। এর কিছুদিন পর আক্কাসের সহযোগী কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গফুর মেম্বার ও গাজী সাদেক আলাদা আলাদা দল তৈরি করেন। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ইয়াসিন সীতাকুণ্ডের SM আল মামুনের আশ্রয়ে ছিলেন। আল মামুন সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতা। ইয়াসিন আলীনগর বহুমুখী সমিতির নেতৃত্বে রয়েছেন। অন্যদিকে মহানগর ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদের নেতৃত্বে রয়েছেন কাজী মশিউর ও গাজী সাদেক। যারা প্লট কিনেছেন তারাই এই দুই সমিতির সদস্য। বর্তমানে এই দুই সমিতিতে প্রায় 30,000 সদস্য রয়েছেন। 2024 সালের 5ই আগস্টের ভাঙচুর ও লুটপাটের ক্ষত কাটিয়ে 12ই মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ সচিবালয় ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনকে পুনরায় ব্যবহার উপযোগী করে তুলতে এ পর্যন্ত প্রায় 297 কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে শুধু বৈদ্যুতিক সরঞ্জাম ও এসি মেরামতেই বড় একটি অংশ খরচ করা হয়েছে। বিগত সরকারের পতনের দিন আন্দোলনকারীদের হামলায় সংসদের আসবাবপত্র, আইটি সরঞ্জাম, লাইব্রেরির বই এবং নগদ অর্থসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ইরানের বিরুদ্ধে চলমান যৌথ সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করে ট্রাম্প দাবি করেন, পুতিন মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে সহায়তা করতে আগ্রহী। ধারাবাহিক হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন 10% নিচে নেমে এসেছে বলে তিনি জানান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের IRGC। ইরানের দাবি, এই যুদ্ধের সমাপ্তি তারাই নির্ধারণ করবে। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহে বাধা দেয় তবে তাদের উপর এই যাবৎকালের চেয়ে 20 গুণ বেশি শক্তিশালী হামলা চালানো হবে। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দিলেও আশার আলো দেখাচ্ছে ইরান। কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেল ও LNG বাহী জাহাজকে নিরাপদে চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে দেশটি। জ্বালানি কর্মকর্তাদের মতে, প্রণালীতে প্রবেশের আগে অবহিত করলে ইরানি কর্তৃপক্ষ বাংলাদেশি জাহাজগুলোকে বাধা দেবে না, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন সংকট বিবেচনায় নিয়ে সরকার দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিশ্বের যুদ্ধসহ বিভিন্ন কারণে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারের বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ অর্থনৈতিক প্রক্ষেপণ নির্ধারণ করা হচ্ছে। সরকার ব্যয়ের ক্ষেত্রে কৃচ্ছতার নীতি অব্যাহত রাখবে কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সকল মন্ত্রণালয়কে পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি সাজাতে বলা হয়েছে। আগামী বাজেট হবে পরিস্থিতি বিবেচনায়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ঘটনাটা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার ঠিক 2 দিন পরে। নারী এশিয়ান কাপের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ইরান। ম্যাচের আগে যখন ইরানের জাতীয় সঙ্গীত বাজছিল, ফুটবলাররা তখন পাথরের মতো স্থির ছিলেন, ঠোঁট নড়েনি একজনেরও। অনেকেই মনে করছেন এটি ইরানের বর্তমান শাসকদের বিরুদ্ধে নারী ফুটবল দলের প্রতিবাদ। এই ঘটনা ইরানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা নারী ফুটবলারদের ঠেলে দেয় চরম অনিশ্চয়তার মুখে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি তাদের বিশ্বাসঘাতক তকমাও দেওয়া হয়। পরবর্তী সময় এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়া যাওয়া ইরানের নারী ফুটবল দলের 5 খেলোয়াড় মঙ্গলবার সেখানে আশ্রয় প্রার্থনা করেন। নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেন তারা। খেলোয়াড়দের এই আবেদন মেনে নিয়ে অস্ট্রেলিয়া সরকার তাদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাঙালিয়ানা শাইনের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।